লুহান, সোহম, অনি আর রিদম ছুটে এসেছে লিভিং রুমে। তারা সার্ভেন্ট রুমের দিকে অগ্রসর হতেই দেখল উদ্যান ত্রস্ত পায়ে এদিকেই আসছে। প্রত্যেকে অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। উদ্যানের বাহু ডোরে ফুলের উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সোহম, যত দ্রুত সম্ভব ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। উদ্যানের কথায় সোহম তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করলো। কোনো একজনকে কল দিয়ে গম্ভীর গলায় বলল, প্রিপেয়ার দ্য হেলিকপ্টার কুইক। উদ্যান দাঁড়িয়ে নেই, সে ইতোমধ্যেই দোতলায় পৌঁছে গেছে। বাকিরাও তাকে অনুসরণ করছে। লুহান ফোনে কাউকে বলছে, রুফটপ ফাঁকা করো, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার আসবে। রুফটপে এসে হেলিকপ্টারে উঠে বসলো সবাই। ফুলকে পাজা কোলা করে বসেছে উদ্যান। কাচের খণ্ডটা রুমে বসে বের করে ফেলেছিল সে। তখনই ক্ষত স্থানে ওড়না চেপে ধরে কোনো মতে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেছিল। এখনও সেটাই করছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ফুলের শরীর নিজ তাপমাত্রায় হারিয়ে ফেলেছে। বিষয়টা বুঝতে পেরে উদ্যান আনমনেই ফুলের নাকের কাছে 2 আঙ্গুল নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করতে লাগলো। কিন্তু এভাবে সে শিওর হতে পারল না। উদ্যান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ফুলের পানে। ফ্যাকাশে মুখ, ঠোঁটে আর থুতনিতে রক্ত লেগে আছে। চুলগুলো এলোমেলো হয়ে গলায় পেঁচিয়ে আছে। উদ্যান এক হাতে ফুলের চুলগুলো ঠিক করতে লাগলো। একভাবে তাকিয়ে থাকতে থাকতে ফট করেই সে ফুলের বুকের বাঁ পাশে মাথা গুজে দিল। উদ্দেশ্য হৃদস্পন্দন পরীক্ষা করার। তাকে এরকম করতে দেখে সামনের সিটে বসে থাকা অনি অবাক চোখে তাকিয়ে বলল, এভাবে কি করছিস? উদ্যান উত্তর দিল না। চোখ বন্ধ করে একভাবে ফুলের বুকে কান চেপে ধরে রাখলো। তুই হার্ট রেট চেক না করে পালস রেট চেক করতে পারিস? উদ্যান এবার সোজা হয়ে বসলো, গম্ভীর গলায় বলল, পালস রেট অনেক স্লো, তাই নিশ্চিত হতে। উদ্যান থেমে গেল। অনিও আর ঘাটালো না। 13 মিনিটের মাথায় হেলিকপ্টার ল্যান্ড করলো রাজধানীর সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালের রুপটপে। সেখানে আগে থেকেই লোকজন রেডি ছিল। হেলিকপ্টার থেকে নামতেই একটা স্ট্রেচার নিয়ে 4 জন ওয়ার্ড বয় এগিয়ে আসে। কিন্তু উদ্যান তাদের কাছে ফুলকে না দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, দ্রুত ডাক্তার রেডি করুন, আমি ওকে নিয়ে আসছি। 7 তলায় নামতেই 2 জন অভিজ্ঞ নারী ডাক্তার এগিয়ে এলো। সোহম আগে থেকেই কল করে সব ঠিক করে রেখেছিল। এর আগেও তানকে নিয়ে তারা এই হাসপাতালেই এসেছিল। যদিও এটা পশুদের হসপিটাল নয়, তবুও এখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সিনিয়র ডাক্তার মারিয়া, 40 নারী, তিনি ফুলের পালস রেট চেক করে বললেন, অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার সার্জারি করতে হবে। ফুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 15 মিনিটের মাথায় একজন নার্স বের হয়ে বললেন, পেশেন্টের জন্য ইমিডিয়েটলি ও নেগেটিভ গ্রুপের রক্ত লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। এতক্ষণ যাবৎ চুপচাপ করিডোরে বসেছিল উদ্যান। এবার সে একটু নড়ে চড়ে বসলো। পাশে থাকা সোহমের দিকে তাকাতেই সোহম ফোন হাতে তুলে নেয়। লোক লাগিয়ে তুই নিজে যা ব্লাডের খোঁজে, অনেকের সাথে নিয়ে যা। এই ব্লাড গ্রুপের রক্ত পাওয়া দুষ্কর। সোহম মাথা নেড়ে চলে গেল। সঙ্গে অনিও। করিডোর জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। রিদম এক পাশে দাঁড়িয়ে আছে। লুহান কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। উদ্যান শান্ত চোখে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের কাচের দরজার দিকে। পরনের শুভ্র রঙের শার্টে বেশ অনেকটা অংশ ফুলের রক্তে রক্তিম বর্ণ ধারণ করেছে। রিদম একটু পরপর আর চোখে উদ্যানের দিকে তাকাচ্ছে। উদ্যানকে লাস্ট চিন্তিত হতে দেখেছিল সেদিন, যেদিন তান অসুস্থ হয়ে পড়েছিল। যদিও আজ তার চেহারা দেখে চিন্তিত বলে মনে হচ্ছে না, বরাবরের মতোই অনুভূতি শূন্য। তবুও মনস্টারটার এমন ছন্নছাড়া ভাব বিরল বই কি। যে নিজের আঘাতের জন্য কখনো ডাক্তারের শরণাপন্ন হয় না, সে কিনা একটা মেয়েকে পাজাকোলা করে হসপিটালে এনেছে। শুধু হসপিটাল অবধি আনেনি, একদম থিয়েটারের বেডে শুয়ে রেখে এসেছে। বিষয়টা হেলা ফেলার নয়। তোকে বলেছিলাম মেয়েদের সাথে যা ইচ্ছা কর, কিন্তু ওর শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করবি না। আচমকা উদ্যানের গর্জনে নিস্তব্ধতা ভেঙে গেল। রিদম একটা শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে যেতে নেয়। তার আগে উদ্যান উঠে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে। বলিনি? রিদম দেওয়ালের সাথে সিটিয়ে গেল। উদ্যান আজকে তার চান ভিক্ষে দিলে সে পুরো একদিন মেয়েদের দিকে তাকাবে না বলে মনে মনে পণ করে নিল। আমি মিস্টার চার্লসকে বলে দিয়েছিলাম যেন মেয়েটাকে আঘাত না করে, তারপরও কীভাবে এসব হয়ে গেল বুঝতে পারছি না। উদ্যান প্রচণ্ড রেগে গেল। দাঁতে দাঁত পিষে বলল,
ওই অ্যাসলটাকে আমি ছাড়বো না, আর মেয়েটার যদি কিছু হয়েছে তাহলে তোকেও ছাড়বো না। উদ্যানকে খেই হারাতে দেখে লুহান কল কেটে দিয়ে উদ্যানের পাশে এসে দাঁড়ায়। রিদম বারণ করার পরেও মিস্টার চার্লস এরকম কিছু করেছে, যার মানে সে আমাদের শত্রু। অলরেডি চার্লসকে বন্দি করে ফেলা হয়েছে। কুত্তাটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিল। এই সুযোগেই রিতম তাল মিলিয়ে বলল, ওর মাঝে ঘাপলা আছে, নইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কেন? উদ্যান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে রিদমকে ছেড়ে দেয়। মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে দুহাতে মাথা চেপে ধরে বসে পড়ল। যতই সময় যাচ্ছে ততই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এদিকে সোহমের অবস্থা ওষ্ঠাগত। হসপিটালের ব্লাড ব্যাংকেও ও নেগেটিভ রক্ত নেই। কল দিয়ে একের পর এক জায়গায় খোঁজ নিচ্ছে সোহম। একটা, দুটো, তিনটে ফোন, কোনো জায়গায় মেলে না। অবশেষে শহরের অন্য প্রান্তের ব্লাড ব্যাংক থেকে খবর এলো 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত আছে, পাঠিয়ে দিচ্ছে এমার্জেন্সিতে। সোহমের বুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। ব্লাড নিয়ে আসার সাথে সাথেই ফুলের সার্জারি শুরু হয়। লাল আলো জ্বলে ওঠে দরজার ওপরে। 4 ঘন্টা কেটে গেল, সার্জারি চলল টানা। পুরোটার সময় উদ্যান থম মেরে বসেছিল। মেলো আর অনিলা এসেছে কিছুক্ষণ আগেই। অবশেষে বেলা 8:30টার দিকে ফুলের সার্জারি সফলভাবে শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে স্ট্রেচারে করে ফুলকে বের করা হয়। উদ্যান করিডোরে বসে নিষ্প্রভ চোখে সেদিকে তাকিয়ে রইল। ফুলকে শিফট করা হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিটে। ফুলের স্ট্রেচার চোখের আড়াল হতে উদ্যানের চোয়াল শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে সোজা চলে যায় ফুলের কেবিনের সামনে। কাচের দরজার এপাশ থেকে দেখা যাচ্ছে ফুল শুয়ে আছে। উদ্যান এবার নিয়ন্ত্রণ হারিয়ে দরজার হ্যান্ডেল ধরে ঘোরাতে লাগলো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। ডাক্তার বলেই গেছেন পরবর্তী 24 ঘন্টা ফুলকে গভীর অবজারভেশনে রাখা হবে। এই সময় কাউকেই ভেতরে অ্যালাউ করা হবে না। উদ্যান অবশ্য ডাক্তারের কথা শোনেনি, সোহম আর লুহান শুনেছিল। উদ্যান তো সেই সময়ে ফুলের স্ট্রেচারের দিকে তাকিয়েছিল। উদ্যান এবার কোনো কিছু তোয়াক্কা না করে দরজায় ধাক্কা দিতে লাগলো। ওপেন দ্য ফাকিং ডোর। উদ্যান বিরামহীনভাবে দরজায় আঘাত করে যাচ্ছে। বাকিরা এসে উদ্যানের পেছনে দাঁড়ালো ঠিকই, কিন্তু তাকে বাধা দেওয়ার হিম্মত জোটাতে পারল না। তন্মধ্যেই দরজা খুলে গেল। হঠাৎ দরজা খুলে যাওয়াতে উদ্যান ভারসাম্য হারিয়ে কেবিনের মধ্যে ঢুকে যায়। তার এহেন আচরণের দায়িত্বরত নার্স প্রচণ্ড বিরক্ত হলেন। বলে রাখা ভালো, এই নার্স আগে উদ্যানকে দেখেনি। সে তো এসেছিল পেশেন্টের ড্রেস আপ করে দিতে। আজব, আপনি এমন করছেন কেন? এভাবে ডিস্টার্ব করা মানে কি? আপনি পেশেন্টের রিলেটিভ হতেই পারেন, তাই বলে এরকম আচরণ করবেন? উদ্যান চোখ কটমট করে নার্সের দিকে তাকালো। ডাক্তারকে উপর নিচ পরখ করে ঘাড় কাত করে বলল, ডিস্টার্ব তোরা আমাকে করেছিস। এই 4 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড বিরক্তি করছিল। প্রথম সাক্ষাৎ বলে বেঁচে গেলে, দ্বিতীয়বার এই টোনে কথা বললে জিভ টেনে ছেড়ে ফেলবো। উদ্যানের এহেন কথা শুনে নার্স যতটা না ভয় পেয়েছে, তার থেকেও বেশি ভয় পাচ্ছে উদ্যানের মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে। তবুও উদ্যানের হুমকি তার এগোতে লাগলো। নার্স বলে কি এভাবে কথা বলবে? নিজেকে সামলে নিয়ে নার্স বলল, আপনি কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, এভাবে কথা বলছেন? আরও কিছু বলতে যাবে তার আগেই মেলো তাকে সরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায়। উদ্যান রেগে গিয়ে সামনে থাকা চেয়ারে লাথি দিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। অপারেশন সফলভাবে শেষ হয়েছে। বেডের উপর ফুলের নিথর দেহটা পড়ে আছে। নাসারন্ধ্র বেয়ে ঢুকে গেছে এক সরু স্বচ্ছ নল। সেটার অপর প্রান্তে ঝুলছে অল্প রক্তমিশ্র তরল ভরা ব্যাগ। প্রতি কয়েক সেকেন্ড পরপর টুপটাপ শব্দে ফোঁটা ফোঁটা তরল জমে উঠছে তাতে। নড়াছড়া নেই ফুলের শরীরে, তবুও বুকটা ধীরলয়ে ওঠানামা করছে। গায়ে নীল রঙের পেশেন্ট গাউন, লম্বা চুলগুলো দুপাশে বেনি করে রাখা, এক হাতে ক্যানুলা লাগানো, যা দিয়ে ব্লাড দেওয়া হচ্ছে। উদ্যান ধপ করে বেডের সামনে থাকা টুলে বসে পড়ল। নিষ্পলক চোখে তাকিয়ে রইল ফুলের দিকে। তার অভিব্যক্তি দেখে বাকিরা অবাক হলো। অনি এগিয়ে এসে উদ্যানের কাঁধে হাত রাখলো। কি হয়েছে তোর? এতক্ষণে তো অকারণেই খেপেছিলি, হঠাৎ শান্ত হয়ে গেলি কেন? উদ্যান নিজের শার্টে লেগে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, ওকে কষ্ট পেতে দেখতে ভালো লাগছে, এখন শান্তি পাচ্ছে। এতই যখন শান্তি পাস তখন মরে যেতে দিলেই পারতি। কেন বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলি?
এখন কষ্ট পাচ্ছে, মরে গেলে কষ্ট পেত না। উল্টো ওকে কষ্ট দিতে না পেরে আমি চলে যেতাম। উদ্যানের অদ্ভুত লজিকের সাথে অনি পেরে উঠল না। সোহম বলল, ডাক্তার বলেছে অতিরিক্ত ব্লাড লস হওয়ার আনুমানিক 6 ঘন্টার আগে সিক ফুলের জ্ঞান ফেরার চান্স নেই। কথাটা যেন উদ্যান ঠিক শুনতে পেল না। সে কোনো একটা কিছুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে উদ্যান বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর ঝড়ের বেগে ফুলের গলায় হাত রাখলো। আঙুলের ডগা দিয়ে সেখানে থাকা কালো বিশ্রী কামড়ের দাগগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তাকে এরকম করতে দেখে বাকিরা অবাক চোখে তাকিয়ে আছে। উদ্যান কী করছে কারোরই বোধগম্য হলো না। এদিকে প্রচণ্ড অস্থির হয়ে পড়ল উদ্যান। এই দাগগুলো, এই জঘন্য দাগগুলো তার চোখ ঝলসে দিচ্ছে। মুহূর্তে উদ্যান হাত মুষ্টিবদ্ধ করে নিল। সামনের দিকে ঘুরে লুহানের উদ্দেশ্যে বলল, আসলটা কোথায়? লুহান একটা শুকনো ঢোক গিলে বলল, বাংকারে। উদ্যান আর কিছু বলল না, শুধু ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু লুহান আর সোহমও বেরিয়ে গেল। অনিল আর আমি এখানে থাকছি। রিদম আর মেলো গিয়ে গেস্টদের বিদায় করো। অনির কথায় সম্মতি জানিয়ে রিদম আর মেলো কেবিন ত্যাগ করলো। অন্ধকার আচ্ছন্ন বাংকারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে চার্লস। সামনেই লাঠি হাতে বসে আছে উদ্যান। কোন সাহসে আমার গুহায় এসে আমার শিকারকে শিকার করলি? চার্লস ভয়ে ভয়ে উদ্যানের দিকে তাকালো। সে কি করেছে? মেয়েটাই তো নিজেকে আঘাত করেছিল। হ্যাঁ, সে পালিয়ে যেতে চেয়েছিল, কারণ রিদম তাকে মেয়েটাকে আঘাত করতে নিষেধ করার পরেও সে মেয়েটাকে চড় মেরে দিয়েছিল। তারপর আবার এরকম ঘটনা ঘটে যাওয়াতে সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল। উদ্যান বসা থেকে দাঁড়িয়ে চার্লসের দিকে যেতেই চার্লস বলে ওঠে, আমি কিছু করিনি, মেয়েটা নিজের থেকেই নিজেকে আঘাত করেছিল। উদ্যান লাঠিটা দিয়ে সজোরে চার্লসের পায়ে বাড়ি দিল। মিথ্যুক! মেয়েটা বোকা নয় যে নিজেই নিজেকে আঘাত করবে, আর না তবে নির্বোধ যে তোর ভিত্তিহীন কথাগুলো বিশ্বাস করে নেব। কথাটা বলেই উদ্যান এলো পাথারে চার্লসকে মারতে লাগলো। চার্লস অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, বাঁচার জন্য আকুতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। উদ্যান তাকে আধমরা করেই থেমেছে। যেখানে সে নিজের লোকদেরই ছাড় দেয় না, সেখানে শত্রুদের ছাড় দেবার আশা করাটাও আকাশ কুসুম কল্পনা। বিকেলবেলা উদ্যান লিভিং রুমে বসে অ্যালকোহল গিলছে। চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। মিস্টার চার্লসকে তো হেল থেকে ঘুরিয়ে এনেছিস, এখন তো পরিস্থিতি খেটে যাবে। সোহমের কথায় উদ্যান শান্ত গলায় বলল, আই ডোন্ট কেয়ার। কিছুক্ষণ যেতেই লুহান হতাশার স্বরে বলল, হাত পা ভেঙেছিস ঠিক আছে, কয়েক মাসেই জোড়া লেগে যেত, কিন্তু দাঁতগুলো ভেঙেছিস কোন দুঃখে সেটা তো আমি বুঝতে পারছি না। বেচারার দাঁতগুলোর জন্যই আমার মায়া লাগছে। বেশি মায়া লাগলে তোরগুলো ভেঙে দিচ্ছে, একে অপরের গলা ধরে কাঁদতে পারবি। উদ্যানের কথায় ভড়কে গেল লুহান। প্রসঙ্গ পাল্টে বলল, আমি ভাবছি মিস্টার মর্গান নিজের ভাইয়ের ব্যাপারে জানলে আমাদের সাথে চুক্তি বাতিল করে দেবে। ওসব দু একটা চুক্তির পরোয়া তেহজিব করে না। তাছাড়া তোর প্রাণপ্রিয় ভাই যে আমাদের সাথে হাত মিলে তোর সাথে বিদ্রোহ করতে রাজি হয়ে গিয়েছিল, সেটার প্রমাণ আছে। তাদের কথার মাঝেই সোহমের ফোনে অনির কল আসে। সোহম কলটা রিসিভ করে অনির সাথে কথা বলল। তারপর কল কেটে দিয়ে উদ্যানের দিকে তাকালো। সিক ফুলের জ্ঞান ফিরেছে। কথাটা কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই ঠোঁটে চেপে ধরা গ্লাসটা ঘুরিয়ে নিয়ে টেবিলের ওপর রাখলো উদ্যান। তারপর উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়ে আছে ফুল। তার পুরো শরীর নিথর। স্যালাইন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। কেবিনে শুধু অনিলা আছে। অনিও ছিল, আপাতত বাইরে গেছে। এখন কেমন লাগছে? অনিলার প্রশ্নে ফুল চোখ সরিয়ে তার দিকে তাকালো। তার চাহনি দেখে অনিলা ছোট্ট শ্বাস ফেলল। মেয়েটার নিষ্প্রাণ চাহনি তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? করেনি তো। এছাড়া আর কী বা জিজ্ঞেস করতো? এভাবে কেন তাকালো মেয়েটা? আমি বেঁচে আছি? ফুলের প্রশ্নে হকচকিয়ে গেল অনিলা। মেয়েটার কণ্ঠ বড্ড ক্ষীণ শোনালো। কেবিন জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যার মানে আমি বেঁচে আছি। এমন কথার মানে অনিলা বুঝতে পারল না। ফুল কি বেঁচে আছে বলে খুশি নয়? তুমি এভাবে বলছো কেন? ফুল ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শুভ্র রঙের সিলিংয়ের দিকে উদ্দেশ্যহীন চেয়ে রইল। কষ্ট পেও না ফুল,
তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মরণ ব্যাধি হয়েছে ম্যাম, যে ব্যাধি থেকে আরোগ্য লাভ করা নিহাতি অসম্ভব। অনিলার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলছে ফুল? তুমি হয়তো আমাদের উপর রেগে আসো, ভাবছো হয়তো তোমাকে যে মেরে ফেলতে চেয়েছে তাকে আমরা কিছুই বলিনি, কিন্তু এটা সত্যি নয় ফুল। মিস্টার চার্লসকে শাস্তি দেওয়া হয়েছে। অসুখে বিবর্ণ হয়ে গেছে ফুলের গোলগাল মুখমণ্ডল, ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ। ফুল ম্লান হেসে বলল, যেখানে আমি নিজেই নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম সেখানে অন্য কাউকে শাস্তি দেওয়াটা হাস্যকর। কি? তার মানে এটাই সত্যি? তুমি নিজেই নিজের পেটে কাছের টুকরো ঢুকিয়েছিলে? অনিলার কণ্ঠে চাপা উত্তেজনা ফুটে উঠল। সে ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল, তুমি এরকমটা কেন করেছিলে? আপনি একজন মেয়ে হয়ে জিজ্ঞেস করছেন কেন করেছিলাম? আমার রুমে একজন পরপুরুষকে পাঠিয়ে দিতে আপনাদের বিবেকে বাঁধলো না? ফুলের কণ্ঠস্বর এবার কিছুটা তীক্ষ্ণ শোনালো। মেয়েটা শরীরের সবটুকু শক্তি খাটিয়ে বলে উঠল, শাস্তি তো আপনাদের পাওয়া উচিত। লোকটাকে আপনার পারমিশন দিয়েছিলেন বলেই তো আমার রুমে ঢোকার সাহস পেয়েছে। বলুন, দেননি আপনার পারমিশন? অনিলা নিজের তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকাতে লাগলো। আমরা দেইনি, রিদম তোমাকে ইউজ করার পারমিশন চেয়েছিল, তেও পারমিশন গ্রান্টেড করেছিল। ঘৃণা শিশির করে ওঠে ফুলের সর্বাঙ্গ। রাগ সংবরণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে গুঙিয়ে উঠল, সে পারমিশন দেওয়ার কে? আমার রুমে ঢোকার পূর্বে আমার পারমিশন নিতে হবে। আমি তো ঢুকে গেলাম পারমিশন ছাড়াই। হঠাৎ কারোর আগমনে অনিলা ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উদ্যান, হাত জোড়া বুকের ওপর গোটানো, পরনে কালো রঙের ওভার সাইজ শার্ট আর রিপড স্কিন প্যান্ট। উদ্যান এবার দরজা ছেড়ে বেডের সামনে এসে দাঁড়ায়। অনিলা বিনা বাক্যে বসা থেকে উঠে সতর্ক পায়ে বেরিয়ে গেল। সুইসাইড অ্যাটেম্প্ট করে কি প্রুভ করতে চেয়েছিস? চার্লস বলেছিল তুই নিজেই নিজেকে স্ট্যাব করেছিস। আমি বিশ্বাস করিনি, ভাবতে পারিনি তুই এতটা বোকা। কংগ্রাচুলেশন, ইউ কেম আউট অ্যাজ আ ফুল জাস্ট লাইক ইউর উইয়ার্ড নেম। উদ্যানের চেহারাটা দেখেও ফুলের বমি পাচ্ছে। তার উপর এমন কটাক্ষপূর্ণ উক্তিতে ফুল নিজেই নিয়ন্ত্রণ খুঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ল। অবশেষে লম্পট হিসেবে আত্মপ্রকাশের জন্য আপনাকেও অভিনন্দন। নিশ্চয়ই আপনার মা বাবা আপনার কৃতিত্বে গর্বিত অনেক, তাই না? ফুল কথাগুলো নিঃশ্বাসের গতিতে বলল, একদম তীক্ষ্ণ ক্ষীণ কণ্ঠে। কেবিন জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। হঠাৎ নিস্তব্ধতায় ফুলের শির দ্বারা বেশি হরণ বয়ে যায়। সে কি বেশি বেশি বলে ফেলেছে? না, সে যাই বলে ফেলুক না কেন বাড়াবাড়ি হবে না। উদ্যানের মতো একটা জানোয়ারকে নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বলা যায়। কি বললি তুই? উদ্যানের কণ্ঠস্বর নিম্ন কিন্তু ভীতিকর। কয়েক মুহূর্তের ব্যবধানে উদ্যান হিংস্র জন্তুর ন্যায় হামলে পড়ল ফুলের ওপর। এক হাতে গলা চেপে ধরে হিসিয়ে বলল, আমার সম্পর্কে কতটুকু জানিস তুই? কিসের ভিত্তিতে উক্ত মন্তব্যটি করলি? শ্বাসকষ্ট শুরু হলো ফুলের। নাকে লাগানো নাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে রক্ত উঠে আসতেই উদ্যান ফুলকে ছেড়ে দেয়। ফুল বড় বড় কয়েকটা শ্বাস টেনে আধো আধো গলায় বলল, আপনার সম্পর্কে বিস্তারিত জানার কোনো আগ্রহ নেই আমার। যেটুকু জেনেছি সেটুকুর ভিত্তিতেই উক্ত কথাটা বলেছি। আর আমি জানি যে আমি ভুল বলিনি। আপনি একটা লম্পট বোধবুদ্ধিহীন দানব, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড আর না আছে মেরুদণ্ড। উদ্যান হাত মুঠ করে পাশে থাকা টুলে লাথি মেরে দিল। এভাবে মুখ চালাতে থাকলে তোকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হবে না, আমি নিজেই তোকে মেরে ফেলবো। মেরে ফেলুন আমায়, আমি মরে যেতে চাই। উদ্যানের চোয়াল শক্ত হয়ে এলো। না, সে এই কথাটা মেনে নিতে পারছে না। মেয়েটা কেন মৃত্যুকে ভয় পাবে না? কেন বাঁচার জন্য আকুতি করবে না? মেয়েটার মধ্যে যদি মৃত্যু ভয় না থাকে তাহলে উদ্যান কিভাবে মেয়েটাকে নির্যাতন করবে? কিন্তু মেয়েটার মধ্যে মৃত্যু ভয় হঠাৎ কেটে গেল কিভাবে? কি এমন হয়েছিল যার জন্য মেয়েটা মৃত্যুকে ভয় পাচ্ছে না? এদিকে ফুলের শ্বাস আটকে আসছে, চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অবাধে। সে নিজেকে ঘৃণা করে, অল্পতেই কেঁদে ফেলার জন্য ঘৃণা করে। না চাইতেই ফোপাতে লাগলো ফুল। তাকে কাঁদতে দেখে উদ্যান জোরালো গলায় বলল, বেশি করে কাঁদ, আমি তোকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে চাই।
ফুল অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, হাঁপানি রোগীর মতো মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে, ঠোঁট ফাঁকা হয়ে গেছে, চোখ উল্টে ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটিয়ে তুলেছে। উদ্যান একদৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। আমি ঘৃণা করি আপনাকে, শুনেছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। কিভাবে পারলেন একটা পরপুরুষকে আমার রুমে ঢোকার পারমিশন দিতে? ছি, আপনি কোন পরিবেশে বড় হয়েছেন জানি না আমি। মনুষ্যত্ব বলেও কিছু নেই আপনার মাঝে। এতটা বিভৎস চরিত্রের কেউ কি করে হতে পারে? উদ্যান শান্ত চোখে তাকিয়ে আছে ফুলের দিকে। মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে। এত ছোট করে বিষয় নিয়ে এত নাটক করছিস কেন? ছোটখাটো বিষয়? একটা মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। আপনি আমার কাছ থেকে সেটাও কেড়ে নিতে চেয়েছেন, তাও আবার অন্য কাউকে দিয়ে। ফুল থামলো, দম ফুরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো চেতনা হারাবে সে। শেষ মুহূর্তে এসে ফুল উদ্যানের চোখে চোখ রেখে আওড়ালো, মিথ্যে বলবো না, আপনার থেকে একটু রহম আশা করেছিলাম। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু রহম করতেই পারতেন। আমি আর আশা করব না কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবু শেষ নিঃশ্বাস অবধি কলঙ্ক মুক্ত থাকবো আমি। ফুলের চোখ লেগে গেছে, সেই সাথে থেমে গেছে তার অভিযোগও। রুম জুড়ে শুধু হার্ট মনিটরিং ডিভাইসের একঘেয়ে শব্দ। নাসোগ্যাস্ট্রিক টিউবে লালচে তরল জমা হচ্ছে সাইডে ঝোলানো ব্যাগে, যার মানে ফুলের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। কাচের টুকরোটা পেটের চামড়া ভেদ করে পাকস্থলী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও সেলাই করা সম্ভব হয়েছে, তবুও ফুলের অবস্থা শোচনীয় করেই থেমেছে উদ্যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুপা পিছিয়ে যায় উদ্যান, তারপর সামনে ঘুরে দরজা ঠেলে বেরিয়ে আসে। বাইরে আসতে দেখে সোহম আর লুহান দাঁড়িয়ে আছে। অনি আর অনিলা আশেপাশে নেই, হয়তো বাড়িতে ফিরে গেছে। শরফুল কথা বলছে, আমি একটু দেখতে যাব। সোহমের কথায় উদ্যান অদ্ভুত গলায় বলল, ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মেবি, ডাক্তার ডাক। হকচকিয়ে গেল সোহম। মেয়েটার জ্ঞান ফিরেছে শুনে এসেছে, এর মাঝে আবার অসুস্থ হয়ে পড়ার কারণ কি? লুহান বলল, তুই একটু চুপ থাকলেও পারতিতে হোক। আজকের মতো চুপচাপ আমি জীবনও ছিলাম না। একবার সুস্থ হোক, তারপর আমি যাচ্ছি। সোহম থাক এখানে, লোহান আমার সাথে চল। উদ্যান কিছুটা সামনে এগিয়ে গেল। সোহম ছুট লাগালো ডাক্তারকে ডাকতে। এর মাঝেই উদ্যান পেছনে ফিরে বলে উঠল, ফ্রম নাও মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখবি। ইটস অ্যান অর্ডার। প্রয়োজন ছাড়া ধারে কাছেও ঘেসবি না। সোহমের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ এরকম কথা বলার মানে কি? উদ্যান দুদণ্ড দাঁড়িয়ে ফের হাঁটা ধরল। সোহমও ভাবনা চিন্তা সাইডে রেখে ডাক্তার ডাকতে চলে গেল। কেটে গেল অনেকগুলো দিন। ফুলের অনুপস্থিতিতে যেন খানজাদা নিবাস নিজের ছন্দ হারিয়ে ফেলেছে। ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আবেশ। ছেলেটার মাঝে বেশ পরিবর্তন এসেছে এই 1 মাসে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে ফুলের হাসি দেখে না আবেশ। চুলগুলো উস্কো খুস্কো, মুখাবয়বে কেমন যেন খাপছাড়া ভাব। কোথায় কোথায় সে খোঁজেনি ফুলকে। আবেশ ভাই, হঠাৎ মেয়েলি কণ্ঠে আবেশ চোখ মেলে তাকায়। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে মেহেক চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। মেহেককে দেখে আবেশ চোখ সরিয়ে নিল। মেয়েটা যতবার তাকে আবেশ ভাই বলে ডাকে ততবার সে বিড়ম্বনায় পড়ে যায়। মনে হয় এই তো ফুল তাকে ডাকছে, এখনই বায়না ধরে বলবে, চলো না আবেশ ভাই, ফুচকা খেতে যাই, চলো না শপিং করতে যাই, চলো না ঘুরতে যাই, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আজকে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, লাভ লেটার দিয়েছে। এই তো সেদিনের ঘটনা। একটা ছেলে পাগলের মতো ফুলের পেছনে লেগেছিল। ফুল না করে দেওয়ার পরেও ছেলেটা ফুলকে বিরক্ত করেই যাচ্ছিল, পিছুই ছাড়ছিল না। কলেজ শেষে বাড়িতে এসে ফুল ব্যাপারটা আবেশকে জানায়। পরের দিনই আবেশ নিজের গ্যাং নিয়ে ছেলেটাকে শাসিয়ে আসে। ফুলকে আবেশ কতটা আগলে রেখেছিল সেই ছোটবেলা থেকে, কখনো খারাপ নজর পড়তে দেয়নি। নিজেও সঠিক সময়ের অপেক্ষায় থেকেছে। সেই ফুলকে এক আগন্তুক এসে এভাবে কেড়ে নিয়ে যাবে, সে কি স্বপ্নেও ভেবেছে কখনো? এত যত্নে ফোটানো ফুল তার ঘরে সৌরভ না ছড়িয়ে অন্য কারো ঘরণী হয়ে যাবে কল্পনাও করেনি, দুঃস্বপ্নেও আসেনি। তবে কি সে এতদিন অন্য বাগানের ফুলকে নিজের ফুল ভেবে ভুল করেছে? ফুল কি তার ছিল না? আবেশ ভাই শুনছো? আবেশ বিরক্তির শ্বাস ফেলে মেহেকের দিকে তাকায়। কি হয়েছে? ভ্যা ভ্যা করছিস কেন?
মেহেক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমার মন মেজাজ খারাপ নাকি? যা বলতে এসেছিস সরাসরি বল। আমার মনের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। এমনি তো এ বাড়িতে আমাকে নিয়ে ভাবে না কেউ, তাই অকারণে আধিক্যতা দেখানোর প্রয়োজন নেই। মেহেকের কপালে ভাঁজ পড়ল। আবেশ সব সময় এভাবে কেন কথা বলে? কই, ফুলের সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখিনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্বন ডাই অক্সাইড না সরিয়ে নিজের রুমে যা, অক্সিজেন সংকট হচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল মেহেকের। সে একটু দম নিয়ে গলা পরিষ্কার করে বলল, আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, একটু চেক করে দেখবে? রেজাল্ট দিয়েছে শুনে আবেশ সোজা হয়ে বসল। এইচএসসি রেজাল্ট দিয়েছে? মেহেক মাথা নেড়ে হ্যাঁ বলল। আবেশ বাঁদিকে হেলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। মেহেক তো উচ্ছ্বাসিত হয়ে তার পাশে বসে পড়ল। আবেশ এক পলক মেহেকের দিকে তাকিয়ে একটু দূরে সরে বসল। তার অভিব্যক্তিতে মেহেকের মুখে জ্বলে ওঠা আলো ধপ করে নিভে গেল। এক হাতে ওড়নার অংশ খামচে ধরে মেহেক মাথা নিচু করে নিল। আবেশ প্রথমেই ফুলের রেজাল্ট চেক করতে লাগলো। বেশ কয়েকবার চেষ্টা করার পরে ফোনের স্ক্রিনে রেজাল্ট ভেসে ওঠে। রেজাল্ট দেখে আবেশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে তাকাতেই মনে পড়ে ফুল নেই। আবেশকে উদাস চোখে আশেপাশে তাকাতে দেখে মেহেক ভ্রুকুচকে বলে, কি হয়েছে আবেশ ভাই? আবেশ আবারও ধাক্কা খেলো। সে বুঝে উঠতে পারছে না মেহেকের কণ্ঠের সাথে সে ফুলের কণ্ঠ গুলিয়ে ফেলছে নাকি সে ফুলের কণ্ঠ ভুলে যাচ্ছে। কোনটা হচ্ছে তার সাথে? আচ্ছা, পাগল হয়ে যাচ্ছে না তো? কি হলো আবেশ ভাই, তুমি কি আমার রেজাল্ট দেখে দেবে না? না পারলে বলে দাও, আমি আমার ফ্রেন্ডদের থেকে জেনে নেব। আবেশ এবার চটে গেল। এমনিতেই ফুলের চিন্তায় সে দিশেহারা হয়ে যাচ্ছে, তার উপর মেহেক তার মাথা খাচ্ছে না, কিন্তু তার তো মনে হচ্ছে খাচ্ছে। ফ্রেন্ডের থেকে জানতে পারলে আমাকে বিরক্ত করছিস কেন? যা ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিয়ে গে। একটু জোরেই চিলিয়ে উঠল আবেশ। রেহানা বেগম আর মাহবুবা সুলতানা রান্নাঘরে ছিলেন। আবেশের চিৎকার শুনে তারা ছুটে এলেন। মেহেক তো আশ্চর্য চোখে তাকিয়ে আছে আবেশের দিকে। ইতোমধ্যেই তার চোখ জোড়া পানিতে ভরে উঠেছে। আবেশ কোনো কারণ ছাড়াই তার সাথে খারাপ ব্যবহার করে কেন সেটাই বুঝতে পারে না মেহেক। ফুলের অবর্তমানে বাড়িটা যেন প্রাণ হারিয়ে না ফেলে সেই জন্যই মাহবুবা সুলতানা বোনের মেয়েকে রেখে দিয়েছেন। তাছাড়া মেহেক ঠিক করেছে রেজাল্ট ভালো হলে এখানের এক নামি দামি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। কি হয়েছে আবেশ, চিল্লাচ্ছিস কেন? মায়ের প্রশ্নে আরও ক্ষেপে গেল আবেশ। আমি খারাপ তাই চিল্লাচ্ছি? মাহবুবা সুলতানা দমে গেলেন। রেহানা বেগম এগিয়ে এসে বললেন, এভাবে কথা বলো না আবেশ, ফুলকে ছাড়া আমাদের সবার মনের অবস্থাই খারাপ। তোমাকেও তো বুঝতে হবে আমরা উপায়হীন ছিলাম। তোমরা উপায়হীন ছিলে না, তোমরা নিষ্ঠুর ছিলে। আমার ফুলকে তোমরা নিজেদের সাথে রাক্ষসের হাতে তুলে দিয়েছো। কি এমন ক্ষতি হয়ে যেত ফুলকে আমার সাথে থাকতে দিলে? তোমরা আমাকে খারাপ প্রমাণ করতে চাইছো, কিন্তু বাস্তব তো এটাই যে খারাপ আমি নই, খারাপ তোমরা। আর আমার ভাগ্য আমি এক দুর্ভাগা যে কিনা নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারিনি। আচ্ছা, তোমাদের একবারও এটা ভেবে অনুশোচনা হচ্ছে না? কিভাবে পারো এতটা নির্মম হতে? আর ফুল ফুল তোমার মেয়ে তো। রেহানা বেগমের মাথায় বজ্রপাত হলো। এহেন প্রশ্নে তার হাঁটু অসাড় হয়ে এলো। এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি বলতে চাইছো আবেশ? রেহানা বেগম কিছুটা অস্থির হয়ে পড়লেন। আমি বলতে চাইছি ফুলকে দত্তক নিয়েছিলে নাকি? আবেশ, তুই কি বলছিস জানিস? মায়ের ধমক গায়ে মাখল না আবেশ। নির্বিকার চিত্তে সোফার ওপর পা তুলে বসলো। আমি জানি না, তবে তোমরা তো জানো নিশ্চয়। একজন মা কখনোই কি পারে মেয়ের মৃত্যু নিশ্চিন্ত জেনেও আগুনে ফেলে দিতে? ড্রয়িং রুম জুড়ে নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভেঙে আবেশ বলল, ফুলের বাবা তো মারা গেছে, তাই না ফুফি? রেহানা বেগম হাপিত্তেশ করে উঠলেন। শীতের মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি পরিলক্ষিত হলো। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ওয়েট, পালিয়ে গিয়ে বিয়ে করনি তো? আবেশ, ঠাস শব্দ হলো। আকস্মিক চড়ে আবেশ হেলে পড়ল অন্যদিকে। মাহবুবা সুলতানা কঠোর চোখে তাকিয়ে বললেন,
নিজেকে সংযত করো। তুই যেমন ভুলে গেছিস আমি তোর মম, আমিও কিন্তু ভুলে যাব তুই আমার ছেলে। ভুলে যাও, আমিও তোমাকে ভুলিয়ে দিতে চাই। আমার থেকে যেমন ভালো থাকার কারণ কেড়ে নিয়েছো, তেমনি আমিও তোমার থেকে তোমার ছেলেকে কেড়ে নেব। অবশ্য তোমার বড় ছেলে তো আছেই, আমার মতো খারাপ ছেলে না থাকলেও তোমার যাবে আসবে না।